আচ্ছা, আমার স্ক্রিন কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, আমরা আমাদের নেক্সট পার্টি স্টার্ট করতেছি। আচ্ছা, তো আমি বলছিলাম রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম এটা কোন ভাইরাসের মধ্যে থাকবে? রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম এটা হইতেছে আমাদের এইচআইভি ভাইরাসের মধ্যে থাকবে। ঠিক আছে, এবং এই জন্যই এইচআইভি ভাইরাসের একটা আমরা নাম পড়ছিলাম, মনে আছে? রেট্রো ভাইরাস, ফার্স্ট চ্যাপ্টারে পড়ছিলাম। ঠিক আছে, রেট্রো ভাইরাস। এইচআইভি ভাইরাসকে কেন রেট্রো ভাইরাস বলা হয়? কারণ রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম থাকবে। এই টপিক আমরা পরেও পাবো। তো চলো আমরা ভাইরাসের প্রকারভেদ আলোচনা করি। আচ্ছা, ভাইরাসের প্রকারভেদ বা ভাইরাসের ক্লাসিফিকেশন। হ্যাঁ, সো ভাইরাসের ক্লাসিফিকেশন এখানে লিখে নাও। এখান থেকে হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্লাস হচ্ছে আমাদের বোর্ড এক্সামে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। ঠিক আছে, এমসিকিউ আমাদের এই উদাহরণগুলা মুখস্থ করতে হবে খুবই ভালোভাবে। ঠিক আছে, তো আমরা কি পড়বো? আমরা পড়বো হচ্ছে আমাদের ভাইরাসের প্রকারভেদ বা ক্লাসিফিকেশন। ঠিক আছে, দেখো ভাইরাসের প্রকারভেদ। প্রথম আমরা পড়বো আকৃতি অনুযায়ী, কোনটার আকৃতি কেমন। ঠিক আছে, কোনটার আকৃতি কেমন এই এর উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস। আমাদের কোয়েশ্চেন কি আসে? এমসিকিউ তে আসে হচ্ছে আমাদের উদাহরণ। ঠিক আছে, সো কোয়েশ্চেন আসবে নিচের কোনটি দণ্ডাকার ভাইরাস? অ্যান্সার হচ্ছে টবাকো মোজাইক ভাইরাস, আলফা আলফা মোজাইক ভাইরাস, মামস ভাইরাস। ঠিক আছে, এটাকে কিভাবে মনে রাখবা? এটিএম দ্বারা। হ্যাঁ, দণ্ডাকার ভাইরাসের উদাহরণ নিচের কোনটি, অথবা দণ্ডাকার ভাইরাসের উদাহরণ নিচের কোনটি নয়, এই টাইপের কোশ্চেন আসবে। কি দ্বারা মনে রাখবা? টব্যাকো মোজাইক ভাইরাস। টি দ্বারা মনে রাখবা হচ্ছে টব্যাকো। ঠিক আছে, টি দ্বারা টব্যাকো। এ দ্বারা মনে রাখবা হচ্ছে আলফা আলফা মোজাইক ভাইরাস। আর এম দ্বারা মনে রাখবা হচ্ছে মামস ভাইরাস। ঠিক আছে, সো এটিএম দ্বারা দণ্ডাকার ভাইরাসের উদাহরণগুলা মনে রাখবা। এ দ্বারা হচ্ছে আলফা আলফা মোজাইক ভাইরাস, টি দ্বারা হচ্ছে টবাকো মোজাইক ভাইরাস, এম দ্বারা হচ্ছে মামস ভাইরাস। শেষ। দেন আমরা পড়বো গোলাকার ভাইরাস। কোনগুলো হচ্ছে গোলাকার ভাইরাস? ঠিক আছে, দেখো পোলিও ভাইরাস, টিআইভি ভাইরাস, এইচআইভি ভাইরাস, ডেঙ্গু ভাইরাস। হ্যাঁ, এগুলো একটু মুখস্থ করতে হবে। এই পৃষ্ঠাটা পুরোটাই মুখস্থ করার জিনিস। এটা আমি এইভাবে মুখস্থ করতাম যে আমার, দেখো, 4 নাম্বার পোলার, আইভি মানে তো 4, 4 নাম্বার পোলার ডেঙ্গু হয়েছে, 4 নাম্বার পোলার ডেঙ্গু। এইভাবে আমি মনে রাখতাম, মানে আমার 4টা ছেলে। তো এইভাবে আমি মনে রাখতাম যে আইভি মানে তো 4, আইভি মানে কি? আইভি মানে হচ্ছে রোমান সংখ্যায় 4। তো আমার 4 নাম্বার ছেলের বা পোলার, পোলা মানে কি? ছেলে। আমার 4 নাম্বার পোলার ডেঙ্গু হয়েছে। হ্যাঁ, তো আইভি দ্বারা দুইটা এক্সাম্পল এখানে মনে রাখবা। আইভি, আইভি দ্বারা দুইটা এক্সাম্পল মনে রাখবা। একটা হচ্ছে টিআইভি আর একটা হচ্ছে এইচআইভি। হ্যাঁ, আইভি দ্বারা এই দুইটা মনে রাখবা। দেন পোলার, পোলার দ্বারা মনে রাখবা পোলিও, পোলার দ্বারা মনে রাখবা হচ্ছে পোলিও, এবং ডেঙ্গু দ্বারা মনে রাখবা ডেঙ্গু ভাইরাস। সো 4 নাম্বার পোলার ডেঙ্গু, এটা দ্বারা গোলাকার ভাইরাসের উদাহরণ গুলা মনে রাখবা, আইভি, পোলার, ডেঙ্গু। দিন আসি বহু ভুজাকার। হ্যাঁ, বহু ভুজাকার ভাইরাস বা ঘন ক্ষেত্রকার ভাইরাস। এটার উদাহরণ কি? এটার উদাহরণ হইতেছে আমাদের হার্পিস ভাইরাস এবং ভ্যাকসিনিয়া ভাইরাস। হ্যাঁ, হার্পিস ভাইরাস এবং ভ্যাকসিনিয়া ভাইরাস হচ্ছে বহু বুঝাকার ভাইরাসের উদাহরণ। কোশ্চেন আসবে নিচের কোনটি বহু বুঝাকার ভাইরাস? এটা আমি এইভাবে মনে রাখতাম যে হাফ ভ্যাকসিন মানে অর্ধেক ভ্যাকসিন। ঠিক আছে, হাফ ভ্যাকসিন, হাফ ভ্যাকসিন মানে কি? অর্ধেক ভ্যাকসিন, এরকম একটা জিনিস। ঠিক আছে, হাফ ভ্যাকসিন দ্বারা আমি হার্পিস আর ভ্যাকসিনিয়া মনে রাখতাম। ঠিক আছে, হাফ ভ্যাকসিন দিয়া আমি হারপিস আর ভ্যাকসিনিয়া এই দুইটা উদাহরণ মনে রাখতাম। হাফ ভ্যাকসিন মানে অর্ধেক ভ্যাকসিন, এরকম একটা জিনিস। আচ্ছা, ব্যাঙাচি খুবই ইজি। ব্যাঙাচি ভাইরাসের উদাহরণ কোন তিনটা? টি2, টি4, টি6। ঠিক আছে, ব্যাঙাচি ভাইরাসের উদাহরণ হচ্ছে তিনটা: টি4, টি2, টি4, টি6। এই তিনটা হচ্ছে আমাদের ব্যাঙাচি ভাইরাস। ঠিক আছে, দেন আসো সিলিন্ড্রাকাল বা সূত্রাকার ভাইরাস। এটা একটু মুখস্থ করবা, এটার কোনো নেমোনিক্স নাই। ইবোলা ভাইরাস আর মটরের স্ট্রিক ভাইরাস। ঠিক আছে, সিলিন্ড্রাকাল বা সূত্রাকার ভাইরাসের উদাহরণ কোনটা? ইবোলা ভাইরাস এবং মটরের স্ট্রিক ভাইরাস। এটা হচ্ছে আমাদের সিলিন্ড্রাকাল বা সূত্রাকার ভাইরাসের উদাহরণ। আচ্ছা, ব্যাঙাচি ভাইরাসের উদাহরণ কি বললাম? টি2, টি4, টি6, মনে রাখা সহজ। ব্যাঙাচি। ঠিক আছে,
আচ্ছা, দেন আসি ডিম্বাকার ভাইরাস। এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটাকে মনে রাখা যায় ইন্ডিয়া দিয়ে। ইন্ডিয়া। ইন দ্বারা মনে রাখবো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইন দ্বারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এবং ডিয়া দ্বারা হচ্ছে ডিম্বাকার ভাইরাস। হ্যাঁ। সো ইন্ডিয়া দ্বারা তুমি খুব সহজেই, খুবই সহজেই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যে ডিম্বাকার ভাইরাসের উদাহরণ বা নিচের কোনটি ডিম্বাকার ভাইরাস, এটা তুমি ইন্ডিয়া ইন্ডিয়া দ্বারা মনে রাখতে পারো যে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ডিম্বাকার ভাইরাস। আচ্ছা, এতটুকু কি সবার ক্লিয়ার হয়েছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? ক্লিয়ার হয়েছে সবার? জি ভাইয়া। ওকে, এখন আমরা শুরু করব নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী। হ্যাঁ, এটা সহজ। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস দুই প্রকার। একটা হচ্ছে আমাদের ডিএনএ ভাইরাস, আর একটা হচ্ছে আরএনএ ভাইরাস। কারণ আমরা তো জানি নিউক্লিক অ্যাসিড কয় প্রকার, দুই প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে ডিএনএ আর একটা আরএনএ। সো যেই সব ভাইরাসের দেহে ডিএনএ থাকবে তাদেরকে বলা হইতেছে ডিএনএ ভাইরাস, এবং যেই সব ভাইরাসের দেহে আরএনএ থাকবে তাদেরকে বলা হইতেছে আরএনএ ভাইরাস। আমাদের কাজ কি, আমাদের কি পড়তে হবে? পড়তে হবে হচ্ছে উদাহরণ, এক্সাম্পল, যে নিচের কোনটি ডিএনএ ভাইরাসের উদাহরণ, অথবা নিচের কোনটি ডিএনএ ভাইরাসের উদাহরণ নয়, নিচের কোনটি আরএনএ ভাইরাসের উদাহরণ, বা নিচের কোনটি আরএনএ ভাইরাসের উদাহরণ নয়। এই এই উদাহরণগুলো পড়তে হবে। আচ্ছা বলো তো, আমাদের কি ডিএনএ এবং আরএনএ দুইটার উদাহরণই পড়া লাগবে, না যে কোনো একটার পড়লেই এনাফ? কেউ অ্যান্সার দিতে পারবা? অবশ্যই, যেহেতু এটা এমসিকিউ তে আসে, সেহেতু আমাদের ডিএনএ অথবা আরএনএ যে কোনো একটা মুখস্থ করলেই হয়, ওই একটা বাদে বাকি যত ভাইরাস আছে সবগুলা অপরটা। ঠিক আছে, সাপোজ আমরা ডিএনএ ভাইরাসেরটা মুখস্থ করব। হ্যাঁ, ডিএনএ ভাইরাসের উদাহরণগুলো মুখস্থ করব। তো ওই ডিএনএ ভাইরাসের ওই উদাহরণগুলো বাদে পৃথিবীতে আর যত ভাইরাস আছে সবই হচ্ছে আরএনএ ভাইরাস। এইভাবে ইজিলি মনে রাখা যায়। সো আমরা ডিএনএ আরএনএ দুইটাই মুখস্থ করব না, আমরা জাস্ট ডিএনএটা মুখস্থ করব, তাহলে আরএনএ ভাইরাস অটোমেটিক্যালি পারা যাবে। ঠিক আছে। এবং দেখো, এখানে ড্যাট ম্যাট দিয়ে একদম 5 স্টার দেওয়া আছে, মানে এখান থেকে প্রচুর পরিমাণে মেডিকেল কোয়েশ্চেন আসে। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী নিচের কোনটা ডিএনএ ভাইরাস, নিচের কোনটা আরএনএ ভাইরাস। আবারও বলতেছি, প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসে, নিচের কোনটি ডিএনএ ভাইরাস, নিচের কোনটি আরএনএ ভাইরাস, এই টাইপের কোয়েশ্চেন। ঠিক আছে। আচ্ছা, সো ডিএনএ ভাইরাস আমরা পড়বো বলছিলাম। দেখো কি কি, টি2 ভাইরাস, দেন টিআইভি পড়বা। হ্যাঁ, টি2 এটার নেমোনিক্স আছে। নেমোনিক্স আমি পড়তাম না, কারণ এখন তোমাদের এইভাবে মুখস্থ করাবো যে এখনই মুখস্থ হয়ে যাবে। দেখো, টি দ্বারা আমরা দুইটা পড়লাম, টি2 টিআইভি, এখনই মুখস্থ করো। টি দ্বারা কয়টা উদাহরণ পড়লাম? দুইটা, টি2 টিআইভি, টি2 টিআইভি, টি2 টিআইভি। তারপর ভি দ্বারা দুইটা পড়বো, ভ্যাকসিনিয়া ভ্যারিওলা। দেন হইতেছে ভি দ্বারা আমরা দুইটা পড়লাম, ভি দ্বারা হচ্ছে আমরা দুইটা পড়লাম, ভ্যাকসিনিয়া ভ্যারিওলা, ভ্যাকসিনিয়া ভ্যারিওলা। সো টি দ্বারা দুইটা পড়লাম, এখনই মুখস্থ করো আমার সাথে, টি2 টিআইভি, টি2 টিআইভি। ভি দিয়াও দুইটা পড়লাম, ভ্যাকসিনিয়া ভ্যারিওলা, ভ্যাকসিনিয়া ভ্যারিওলা। দেন একটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে এডিনো হার্পিস। হ্যাঁ, এটা একটু মুখস্থ করবে, এডিনো হার্পিস, এডিনো হার্পিস। আচ্ছা, তো আশা করি মুখস্থ হয়ে গেছে আমার সাথে সাথে। টি দ্বারা দুইটা পড়লাম, টি2 টিআইভি। সো এক এক শ্বাসে বলবা, টি2 টিআইভি, ভ্যাকসিনিয়া ভ্যারিওলা, এডিনো হার্পিস, টি2 টিআইভি, ভ্যাকসিনিয়া ভেরিওলা, এডিনো হার্পিস। সো টি দ্বারা দুইটা, ভি দ্বারা দুইটা, এন্ড এ দ্বারা একটা, টি2 টিআইভি, ভ্যাকসিনিয়া ভেরিওলা, এডিনো হার্পিস। আশা করি মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, এডিনো হার্পিস, সিমপ্লেক্স। সিমপ্লেক্স আসলে মানে পুরোটা না পড়লে হয়, জাস্ট এডিনো হার্পিস এতটুকু পড়লেও হয়। ঠিক আছে। আচ্ছা, ও এখানে একটা এক্সেপশন আছে। আর দেখো, ডিএনএ ভাইরাস কি দ্বিসূত্রক হয় না একসূত্রক? অবশ্যই বলা যায় যে ডিএনএ ভাইরাস কিন্তু দ্বিসূত্রক, কারণ ডিএনএ কি ডাবল, ডাবল না, আরএনএ তো একসূত্রক। সো ডিএনএ ভাইরাস কিন্তু দ্বিসূত্রক হওয়ার কথা। বাট একটা এক্সেপশন আছে, এক্সেপশনটা কি? দেখো, দেখো, প্যারাভোভিরিড গোত্র, প্যারাভোভিরিড গোত্রের X74 এবং M13 কোলিফাজ, এই দুইটা ভাইরাসের নাম আসলে। এরা কি, এদের ডিএনএ ভাইরাস হচ্ছে এক সূত্রক, মানে এরা ডিএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস হওয়া সত্ত্বেও এদের এক সূত্রক ডিএনএ থাকে। কারণ আমরা কিন্তু জানি যে ডিএনএ সাধারণত দ্বিসূত্রক থাকে না। তো এটা একটা এক্সেপশন। তো এটা একটু মনে রাখতে হবে যে কোন ভাইরাস ডিএনএ ভাইরাস হওয়া সত্ত্বেও ওদের এক সূত্রক। হ্যাঁ, কোন ভাইরাস ডিএনএ ভাইরাস হওয়া সত্ত্বেও ওরা এক সূত্রক, এই
এই এক্সেপশনটা বা এই ব্যতিক্রমটা মনে রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, প্যারাভুভিরেট গোত্রের X174 এবং M13 কোলিফাস এই দুইটা হচ্ছে আমাদের এক সূত্র। আচ্ছা, এখন আসি আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস তো আমরা মুখস্থ করবো না। আচ্ছা, আমরা এখন কোশ্চেনের আনসার দাও। দেখো, আরএনএ ভাইরাস আমরা মুখস্থ করি নাই, তাও পারবো, ঠিক আছে? আমার কোশ্চেনের আনসার দাও। নিচের কোনটি আরএনএ ভাইরাস, ঠিক আছে? নিচের কোনটি আরএনএ ভাইরাস? আমরা কিন্তু আরএনএ ভাইরাস মুখস্থ করি নাই, তাও আমরা এই কোশ্চেনের আনসার পারবো। নিচের কোনটি আরএনএ ভাইরাস? টিটু ভাইরাস, টিআইভি ভাইরাস, ভ্যারিওলা ভাইরাস, র্যাবিস ভাইরাস। আনসার কি হবে? র্যাবিস ভাইরাস। হ্যাঁ, র্যাবিস ভাইরাস। খুবই সিম্পল। কেন? কারণ আমরা তো জানি টিটু, টিআইভি, টিটু হবে না, টিআইভিও হবে না, ভ্যারিওলাও হবে না, কারণ এগুলো ডিএনএ ভাইরাস। তো এগুলো যদি আমরা কাট করে দিই, এগুলো আমরা অপশন থেকে এক্সক্লুড করে দিলে কোনটা বেঁচে থাকে? র্যাবিস ভাইরাস বেঁচে থাকে। সো আরএনএ ভাইরাস তোমার মুখস্থ করার দরকার নাই। তুমি যদি ডিএনএ ভাইরাস সবগুলো মুখস্থ করো, তাহলে আরএনএ ভাইরাস তুমি না পড়লেও যে এমসিকিউ গুলো আসবে ওগুলো এমনিতেই পারবা, ঠিক আছে? কারণ ডিএনএ ভাইরাস আমরা যেগুলো মুখস্থ করছি ওগুলো বাদে আর বাকি যা আছে সবগুলোই আমাদের আরএনএ ভাইরাস। আচ্ছা, ডিএনএ এবং এইখানে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে আরএনএ তো সাধারণত এই এক সূত্র হওয়ার কথা। আরএনএ কয় সূত্র হওয়ার কথা? এক সূত্র। বাট কোন কোন ভাইরাসের আরএনএ দ্বিসূত্র, যেটা কিনা ব্যতিক্রম, এবং ওই ব্যতিক্রম দুইটা ভাইরাসের নাম আমাদের পড়তে হবে। একটা হচ্ছে আমাদের রিও ভাইরাস এবং আরেকটা হচ্ছে আমাদের ধানের বামন রোগের ভাইরাস। এই দুইটা ভাইরাস ব্যতিক্রম, কারণ এরা আরএনএ ভাইরাস হওয়া সত্ত্বেও এরা দ্বিসূত্রক। সো রিও ভাইরাস, ধানের বামন ভাইরাস, এই দুইটা ভাইরাসের নাম মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এই ডিএনএ আর আরএনএ ভাইরাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, আমি আবারও বলতেছি, ডিএনএ আরএনএ ভাইরাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। তা হোক তোমাদের এইচএসসি এক্সাম বা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা যে কোনো অ্যাডমিশন টেস্ট। এটা আমরা আগেই মুখস্থ করছি। দেখো, বহিস্থ আবরণ মানে এনভেলপ কাদের থাকে, ঠিক আছে? এখানে দুইটাই উদাহরণ দেওয়া আছে, বহিস্থ আবরণ বিহীন ভাইরাসের উদাহরণ, আবার কাদের হচ্ছে বহিস্থ আবরণ যুক্ত ভাইরাসের উদাহরণ। তো তোমাদের অবশ্যই দুইটা পড়া লাগবে না, এটাও আমাদের ডিএনএ আরএনএ এর মতো যে কোনো একটা পড়লেই হবে। আমরা কোনটা পড়ছি বলতো? আমরা আবরণ যুক্ত ভাইরাস গুলা পড়ছি, ওই যে মনে আছে HIVC, এই নেমোনিক্স দিয়ে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস ভাইরাস, এইচআইভি ভাইরাস, আরেকটা ছিল করোনা ভাইরাস। এটা আমরা আগেই পড়ে আসছি, তো এইটা এখান থেকে না পড়লেও চলবে। এইটা আমাদের 3 নাম্বার পয়েন্ট থেকে না পড়লেও চলবে। এখন আসি পোষক দেহের অনুসারে ভাইরাস নিম্নলিখিত হতে পারে। মানে পোষক দেহ মানে ভাইরাসটা কার দেহে আক্রমণ করতেছে। ভাইরাস যদি উদ্ভিদের দেহে আক্রমণ করে তাহলে ওইটাকে বলা হইতেছে উদ্ভিদ ভাইরাস। যেই ভাইরাস প্রাণী দেহে আক্রমণ করবে ওই ভাইরাসকে আমরা বলতেছি প্রাণী ভাইরাস। যে ভাইরাস আমাদের ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে তাদেরকে আমরা বলতেছি ব্যাকটেরিওফাজ ভাইরাস। যে ভাইরাস সায়ানোব্যাকটেরিয়াকে আক্রমণ করবে, যে ভাইরাস সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, ফার্স্ট চ্যাপ্টারে আমরা পড়ছিলাম যে নীলাভ সবুজ শৈবালের আরেকটা নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। তো যেই সব ভাইরাস সায়ানোব্যাকটেরিয়াকে আক্রমণ করবে তাদেরকে বলা হইতেছে সায়ানোফাজ ভাইরাস। ওকে, আচ্ছা, এক্সাম্পল পড়া লাগবে, ঠিক আছে? এক্সাম্পল যে নিচের কোনটি উদ্ভিদ ভাইরাস, নিচের কোনটি প্রাণী ভাইরাস, উদাহরণ পড়া লাগবে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো, উদ্ভিদ ভাইরাসের উদাহরণ কি কি দেওয়া আছে? টিএমভি ভাইরাস, বিন ইয়েলো ভাইরাস। আচ্ছা, ঠিক আছে, টিএমভি ভাইরাস, বিন ইয়েলো ভাইরাস মনে থাকবে। টিএমভি ভাইরাস আর বিন ইয়েলো ভাইরাস এই দুটো যে উদ্ভিদ ভাইরাসের উদাহরণ। টিএমভি মানে কি? এটা আসলে মুখস্থ করার কিছু নাই ভাই। বিন মানে তো সিম, বিন মানে কি সিম, সো এটা নাম শুনলেই বোঝা যায় যে এটা উদ্ভিদ ভাইরাস। টিএমভি মানে কি? টব্যাকো, টব্যাকো মানে কি? তামাক, তামাক কি একটা উদ্ভিদ? তো এটাও বোঝা যায়, নাম শুনেই বোঝা যায় এটা উদ্ভিদ ভাইরাস। আরেকটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস, এটা হচ্ছে ডিএনএ ভাইরাস, ঠিক আছে? কোয়েশ্চেন যদি আসে ফুলকপির মোজাইক ভাইরাস এটা কোন ধরনের ভাইরাস, অ্যান্সার হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস এটা কিন্তু আমাদের ডিএনএ ভাইরাস, ঠিক আছে? ফুলকপির মোজাইক ভাইরাস এটা কিন্তু আমাদের ডিএনএ ভাইরাস। আসি, এখন আসি প্রাণী ভাইরাস। প্রাণী দেহে রোগ সৃষ্টিকারী ভাইরাসকে বলা হয় প্রাণী ভাইরাস। সিম্পল কথা, বুঝলাম, ঠিক আছে? এখন প্রাণী ভাইরাস কোনগুলা? এগুলো তো আমরা জানি যেগুলো মানুষের দেহে হয়। যেমন এইচআইভি, এইচআইভি কি কোনো গাছে হয় নাকি মানুষে হয়? অবশ্যই এইচআইভি বা হচ্ছে এইডস মানুষের দেহেই তো হয়, তাই না? সো এইচআইভি হচ্ছে প্রাণী ভাইরাস। ভ্যাকসিনিয়া,
প্রাণী ভাইরাস। হ্যাঁ, তারপর নোভেল করোনা ভাইরাস, এটা কি কোনো উদ্ভিদে হয়েছিল নাকি মানুষে হয়েছিল? মানুষে, মানে এটা একটা প্রাণী ভাইরাস। তো অবশ্যই উদাহরণগুলা মুখস্থ করতে হবে, কোনটা উদ্ভিদ ভাইরাস কোনটা প্রাণী ভাইরাস। দেন আছে ব্যাকটেরিওফাজ ভাইরাস। ব্যাকটেরিওফাজ ভাইরাস মানে কি, যারা ব্যাকটেরিয়ার উপর পরজীবী হয়, মানে ব্যাকটেরিয়ার দেহে বসবাস করে বা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, তাদেরকে বলা হয় ব্যাকটেরিও ভাইরাস। ঠিক আছে, ব্যাকটেরিয়াকে আক্রমণ করে আর কি, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলবে। ওকে, ব্যাকটেরিওফাজ ভাইরাসের উদাহরণ কি কি বলতো? খুবই সিম্পল, T2 T4 T6, মানে ব্যাঙাচি ভাইরাস গুলো যে আমরা পড়ছিলাম, ব্যাঙাচি ভাইরাস গুলো যে পড়ছিলাম, T2 T4 T6, এগুলো হচ্ছে আমাদের ফাস ভাইরাস। ঠিক আছে, দেন আসে হচ্ছে সায়ানোফাস ভাইরাস। সায়ানোফাস মানে সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে। সায়ানোফাস মানে কি, সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে। এটার উদাহরণ কি, LPP1 LPP2, LPP1 LPP2, আশা করি মনে থাকবে। আচ্ছা, মনে আছে আমি বলছিলাম HIV একটা রিট্রোভাইরাস, কারণ এরা হচ্ছে রিট্রোভাইরাস বলা হয় কেন, কারণ এদের রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। আমরা জেনারেলি কি জানি, আমরা জেনারেলি জানি হচ্ছে আমাদের ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয়, ফার্স্ট চ্যাপ্টারে পড়ছি, এবং আরএনএ থেকে পরে কি তৈরি হয়, প্রোটিন। কিন্তু যারা হচ্ছে রিট্রোভাইরাস তাদের উল্টা, তাদের হচ্ছে উল্টা পথে আরএনএ থেকে ডিএনএ সৃষ্টি হবে। ঠিক আছে, এই যে এখানে লিখছে দেখো, ভাইরাল আরএনএ থেকে ডিএনএ সৃষ্টি হয়। সো সিম্পল কথা ভাই, রিট্রোভাইরাস কারা, যাদের রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম মানে হচ্ছে যারা উল্টা পথে আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে, উল্টা পথে আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে, তাদেরকে বলা হয় রিট্রোভাইরাস। HIV একটা রিট্রোভাইরাস। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে নিচের কোনটি, এত ডিটেইলস না পড়লে এটা মনে রাখতে হবে, নিচের কোনটি রিট্রোভাইরাস, অ্যান্সার হবে HIV। নিচের কোনটি রিট্রোভাইরাস, অ্যান্সার হবে HIV। আর এই 6 নাম্বার পয়েন্ট লাগবে না। আচ্ছা, আরএনএ ভাইরাস এবং ডিএনএ ভাইরাসের মধ্যে আমাদের পার্থক্যটা আমাদের লাগবে। ঠিক আছে, আমরা একটু দেখি কি কি লিখছে। আরএনএ ভাইরাস আর ডিএনএ ভাইরাসের মধ্যে পার্থক্য, আরএনএ ভাইরাস হচ্ছে আমাদের সূত্রাকার বা এখান দণ্ডাকার। থেকে কি সিকিউ আসে? সিকিউ আসে কিনা মানে ভাইরাসের ক্লাসিফিকেশন থেকে? না, ডিএনএ পার্থক্য থেকে। ওইটা হ্যাঁ, এটা আসতে পারে, 2 মার্কে আসতে পারে। ঠিক আছে, খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট হ্যাঁ মার্কের জন্য। ঠিক আছে, মার্কের জন্য পড়তে পারো, যে মানে 2 মার্কের জন্য জাস্ট 3-4টার মতো পড়লেই হবে। তো আমরা দেখি আরএনএ ভাইরাস আর ডিএনএ ভাইরাসের উদাহরণ। এটা কেমন, আরএনএ ভাইরাস হচ্ছে সূত্রাকার বা দণ্ডাকার, ডিএনএ ভাইরাস হচ্ছে গোলাকার। হ্যাঁ, গোলাকার বা ব্যাঙাচি আকার বা পাউরুটির মতো, খুব বেশি ইম্পর্টেন্ট না। দেন ডিএনএ ভাইরাস, ভাই এটা সিম্পল কথা, আরএনএ ভাইরাস তো আরএনএ থাকবে, ডিএনএ ভাইরাসে কি থাকবে, ডিএনএ ভাইরাসে তো অফকোর্স ডিএনএ থাকবে। আচ্ছা, দেন আসি আরএনএ ভাইরাস গুলো সাধারণত উদ্ভিদ ভাইরাস, মানে যেসব আরএনএ ভাইরাস ওগুলা জেনারেলি সাধারণত উদ্ভিদকে আক্রমণ করে। হ্যাঁ, কিন্তু যেগুলো ডিএনএ ভাইরাস গুলো হচ্ছে প্রাণী ভাইরাস, মানে ডিএনএ ভাইরাস গুলো জেনারেলি প্রাণীকে আক্রমণ করে। সো এই 3 নাম্বার পয়েন্ট একটু ইম্পর্টেন্ট, এটা মার্ক করো স্টার্ট দিয়ে। ঠিক আছে, 3 নাম্বার পয়েন্ট একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, 4 নাম্বার পয়েন্ট আমরা আগেই পড়ছি যে আরএনএ সাধারণত এক সূত্রক হয়, এবং ডিএনএ ভাইরাস কেমন হয়? ডিএনএ ভাইরাস গুলো হচ্ছে আমাদের জেনারেলি হচ্ছে দ্বিসূত্রক হয়। ঠিক আছে, আরএনএ ভাইরাস হচ্ছে আমাদের একসূত্রক হয়, এবং ডিএনএ ভাইরাস আমাদের জেনারেলি কি হয়, ডিএনএ ভাইরাস হচ্ছে আমাদের জেনারেলি দ্বিসূত্রক হয়। ঠিক আছে, আচ্ছা, কিন্তু আমাদের এখানে একটা ব্যতিক্রম ছিল, আমরা আগেই পড়ছি যে রিও ভাইরাস এবং ধানের বামন রোগের ভাইরাস এগুলো হচ্ছে দ্বিসূত্রক। আবার ডিএনএ ভাইরাসের ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে X74 এবং M13 কোলিফাস, এরা হচ্ছে একসূত্রক। এই কথাগুলা কিন্তু আমরা আগেই পড়ে আসছি। ঠিক আছে, এই কথাগুলো আমরা আগেই পড়ে আসছি। আবার ওই সেম কথাই লিখছে যে আরএনএ ভাইরাস হচ্ছে উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে, ডিএনএ ভাইরাস হচ্ছে প্রাণী দেহে রোগ সৃষ্টি করে, আগের মতো একদম সেম কথা। আর বাকিগুলা না পড়লেও চলবে। হ্যাঁ, উদাহরণ তো আমরা শিখছি, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস, আমরা জাস্ট ডিএনএ ভাইরাসের উদাহরণগুলো শিখছি, দ্যাটস এনাফ। ঠিক আছে, ডিএনএ ভাইরাসের উদাহরণগুলো শিখছি, ডিএনএ ভাইরাসের উদাহরণগুলো শিখলেই হবে। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া, নাই। ওকে, আমরা চলে যাই আমাদের ভাইরাসের পরজীবিতা এখানে। হ্যাঁ, ভাইরাসের পরজীবিতা, এখানে খুব বেশি ইম্পর্টেন্ট কথাবার্তা নাই। দেখো, ভাইরাস হচ্ছে আমাদের এখান থেকে পড়বা এটা, যে ভাইরাস আমাদের বাধ্যতামূলকভাবে পরজীবী, এবং ভাইরাস হচ্ছে
এটি ভাইরাস হচ্ছে, এটি একটি আদি বৈশিষ্ট্য। হ্যাঁ, মানে বাধ্যতামূলকভাবে পরজীবী, এটা একটা ভালো বৈশিষ্ট্য নয়, এটা একটা আদি বৈশিষ্ট্য, মানে খারাপ বৈশিষ্ট্য, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা লিখছে আর কি, ভাইরাসের স্পেসিফিসিটি বা সুনির্দিষ্টতা নিয়ে। মানে এখানে যেটা বুঝাতে চাইছে এই প্যারায়, আমি একটু সংক্ষেপে বলি এই প্যারায় কি বুঝাইতে চাইছে। এই প্যারায় এটাই বুঝাইতে চাইছে যে নির্দিষ্ট ভাইরাস নির্দিষ্ট সাইটকেই আক্রমণ করতে পারে। হ্যাঁ, নির্দিষ্ট ভাইরাস, আচ্ছা, আহ নির্দিষ্ট ভাইরাস আমাদের নির্দিষ্ট সাইটকেই আক্রমণ করতে পারে। যেমন যেমন হচ্ছে আমাদের পোলিও ভাইরাস। পোলিও যে ভাইরাসটা আছে এটা হচ্ছে আমাদের ঊর্ধ্বতন শ্বাসনালীকে আক্রমণ করতে পারবে। পোলিও ভাইরাস জাস্ট এই আমাদের শ্বাসনালীকে আক্রমণ করতে পারবে, অন্য কোথাও আক্রমণ করতে পারে না। পোলিও ভাইরাস হচ্ছে আমাদের ঊর্ধ্বতন শ্বাসনালী ও অন্ত্রের আবরণ কোষ, এই দুইটা জায়গায়। হ্যাঁ, পোলিও ভাইরাস হচ্ছে আমাদের এই দুইটা জায়গায় আক্রমণ করতে পারবে। কিন্তু পোলিও ভাইরাস আমাদের কখনোই স্নায়ু কোষকে, পোলিও ভাইরাস কখনই, দাঁড়াও একটা 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 মিনিট। হ্যাঁ, আচ্ছা, এই তিনটা জায়গায় আক্রমণ করতে পারে, ঠিক আছে। পোলিও ভাইরাস হচ্ছে আমাদের ঊর্ধ্বতন শ্বাসনালী, অন্ত্রের আবরণ কোষ, কখনো স্নায়ু কোষকে আক্রমণ করতে পারে। সো পোলিও ভাইরাস হচ্ছে এই তিনটা জায়গায় আক্রমণ করতে পারে, এই তিনটা জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় আক্রমণ করতে পারবে না। আবার দেখো চিকেন পক্স ভাইরাস, চিকেন পক্স ভাইরাস আমাদের শ্বাসনালীকে আক্রমণ করতে পারবে না। চিকেন পক্স ভাইরাস কি আক্রমণ করতে পারবে? আমাদের ত্বক কোষকে, ঠিক আছে। চিকেন পক্স ভাইরাস আমাদের জাস্ট হচ্ছে আমাদের ত্বক কোষকে আক্রমণ করতে পারবে, ঠিক আছে। ত্বক কোষকে চিকেন পক্স ভাইরাস আক্রমণ করতে পারে। তো এখানে যেটা আর কি বুঝাতে চাইছে যে নির্দিষ্ট ভাইরাস জাস্ট তার নির্দিষ্ট সাইট বা নির্দিষ্ট জায়গাতেই আক্রমণ করতে পারে। পোলিও ভাইরাস ঊর্ধ্বতন শ্বাসনালী, অন্ত্রের আবরণ কোষ এবং স্নায়ু কোষকে আক্রমণ করতে পারবে, ঠিক আছে। চিকেন পক্স ভাইরাস আমরা জানি, চিকেন পক্স কই হয়? আমাদের ত্বকে, না আমাদের চোখে মুখে তো ওই উঠে, গুটি গুটি উঠে। সো চিকেন পক্স ভাইরাস আমাদের ত্বককে আক্রমণ করতে পারবে, কিন্তু কখনো শ্বাসনালীকে আক্রমণ করতে পারবে না, ঠিক আছে। সো সিম্পল কথা, নির্দিষ্ট ভাইরাস নির্দিষ্ট জায়গাতেই আক্রমণ করতে পারে। হ্যাঁ, একটা ভাইরাস, একটা জায়গার ভাইরাস অন্য জায়গাকে আক্রমণ করতে পারবে না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা পড়বো যে ইমার্জিং ভাইরাস কাদের বলা হয়। ইমার্জিং ভাইরাস আদি পোষক থেকে পরে নতুন পোষক প্রজাতিতে রোগ সৃষ্টিকারী ভাইরাসকে বলা হয় ইমার্জিং ভাইরাস। এটা 1 মার্কের জন্য পড়বা, ঠিক আছে। 1 মার্কের জন্য এটা পড়বা যে ইমার্জিং ভাইরাস কাদের বলা হয়। আদি পোষক থেকে পরে নতুন পোষক প্রজাতিতে রোগ সৃষ্টি করে এরকম ভাইরাসকে ইমার্জিং ভাইরাস বলা হয়। যেমন আমরা যদি বলি নভেল করোনা ভাইরাস। আচ্ছা, নভেল করোনা ভাইরাস এটা কোথায় ছিল বলতো? এটা কিন্তু আগে ছিল হচ্ছে আমাদের বাদুড়ে, তাই না? বাদুড় নালে হচ্ছে মানে সমুদ্রের প্রাণীতে ছিল, তাই না? তারপর এটা দিয়ে পরে হচ্ছে মানুষের দেহে ছড়াই পড়ছে। তো নোভেল করোনা ভাইরাস হচ্ছে একটা ইমার্জিং ভাইরাস। নোভেল করোনা ভাইরাসকে ইমার্জিং ভাইরাস কেন বলা হইতেছে? কারণ যারা হচ্ছে পোষক চেঞ্জ করে, যেমন আদি পোষক থেকে নতুন কোনো পোষকে ছড়িয়ে যেতে পারে, রোগ সৃষ্টি করতে পারে, তাদেরকে বলা হইতেছে নভেল করোনা ভাইরাস। যেমন, সরি, তাদেরকে বলা হইতেছে ইমার্জিং ভাইরাস। হ্যাঁ, এখন নোভেল করোনা ভাইরাস উদাহরণটা দিয়েই আমরা বুঝতে পারি যে নোভেল করোনা ভাইরাস প্রথম ছিল হচ্ছে বাদুড় বা হচ্ছে ফিশ বা প্রাণীর মধ্যে, পরে এটা কই ছড়িয়ে পড়লো? এটা হচ্ছে মানুষের মধ্যে ছড়িয়ে পড়লো। তো যেই ভাইরাস একটা একটা প্রাণী থেকে অন্য প্রজাতির প্রাণীতে ছড়িয়ে পড়তে পারে, তাদেরকেই বলা হয় ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাসের উদাহরণগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। নিচের কোনগুলো হচ্ছে ইমার্জিং ভাইরাস? দেখো, নিচের কোনগুলো হচ্ছে ইমার্জিং ভাইরাস, কোশ্চেন আসতেই পারে। বা নিচের কোনটি ইমার্জিং ভাইরাস? সো আনসার কি হবে? এইচআইভি ভাইরাস, সার্স ভাইরাস, নাইল ভাইরাস, ইবোলা ভাইরাস, করোনা ভাইরাস। এই 5টা ভাইরাস হচ্ছে আমাদের ইমার্জিং ভাইরাসের উদাহরণ। এই 5টা ভাইরাসের নাম মুখস্থ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা একটা নেমোনিক্স যদি আমি দেই, উম, আচ্ছা নেমোনিক্স, আমি এটা দিয়ে আর কি মনে রাখতাম যে স্যার নাই।
হ্যাঁ, মানে তুমি ক্লাসে আসছো, ক্লাসে এসে দেখছো হচ্ছে তোমার স্যার নাই, ঠিক আছে, স্যার নাই, এটা একটু মনে রাখতে পারো যতটুকু আর কি মনে থাকে, স্যার নাই ক্লাসে, মানে ক্লাসে আসছো এখন দেখো স্যার নিজেই নাই। সো এস দ্বারা কি মনে রাখবা, এস দ্বারা মনে রাখবা হচ্ছে সার্স ভাইরাস, এস দ্বারা মনে রাখবা হচ্ছে আমাদের সার্স ভাইরাস। আই দ্বারা কি মনে রাখবা, আই দ্বারা মনে রাখবা হচ্ছে আমাদের HIV ভাইরাস। হ্যাঁ, আই দ্বারা মনে রাখবা HIV ভাইরাস। আর দ্বারা মনে রাখবা হচ্ছে, আর দ্বারা তো কিছু নাই, এন দ্বারা মনে রাখবা হচ্ছে নোভেল করোনা ভাইরাস, এন দ্বারা মনে রাখবা নোভেল করোনা ভাইরাস। আরেকটা এন দ্বারা মনে রাখবা হচ্ছে নাইল ভাইরাস, আরেকটা এন দ্বারা মনে রাখবা নাইল ভাইরাস। আর ই দ্বারা কি মনে রাখবা, ই দ্বারা মনে রাখবা হচ্ছে ইবোলা ভাইরাস, ই দ্বারা মনে রাখবা ইবোলা ভাইরাস। সো স্যার নাই, এটা দিয়ে যতটুকু পারো মনে রাখবা। আচ্ছা, আমরা আজকে ভাইরাসের কিছু তিন তিন প্রকার আর কি ভাইরাস আছে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে ভিরিয়ন, দেন হচ্ছে আমাদের ভিরিয়েটস, আরেকটা হচ্ছে প্রিয়ন্স, ভিরিয়ন, ভিরিয়েটস, প্রিয়ন্স। তো এই নামগুলো তোমার মনে রাখতে হবে, ভিরিয়ন, ভিরিয়েটস, প্রিয়ন্স, এই নামগুলো তোমার মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো, ভিরিয়ন কাদের বলা হয়, যাদের দেহে নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড মানে প্রোটিন থাকবে, মানে নিউক্লিক অ্যাসিড ও একে ঘিরে ক্যাপসিড সমন্বয়ে গঠিত একটি সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ সম্পূর্ণ ভাইরাস কণাকে বলা হয় ভিরিয়ন। তাহলে ভিরিয়ন মানে কি, ভিরিয়ন মানে হচ্ছে যে আমরা আদর্শ ভাইরাস বলতে যা বুঝি, আদর্শ ভাইরাস ওই যে নিউক্লিক অ্যাসিড থাকবে, নিউক্লিক অ্যাসিডের চারপাশে ক্যাপসিড থাকবে, এরকম সংক্রমণ ক্ষমতা সম্পন্ন, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন সম্পূর্ণ ভাইরাসকে বলা হয় ভিরিয়ন, ঠিক আছে। এই ভাইরাসকে আমাদের বলা হইতেছে ভিরিয়ন, যেটা হচ্ছে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন। আর যেটা সংক্রমণ ক্ষমতা বিহীন, মানে যেটা সংক্রমণ ক্ষমতা নাই, মানে রোগ সৃষ্টি করতে পারে না, সেই ভাইরাসকে বলা হয় নিউক্লিও ক্যাপসিড, ঠিক আছে। সেই ভাইরাসকে কি বলা হইতেছে, নিউক্লিও ক্যাপসিড। তো ভিরিয়ন মানে কি, ভিরিয়ন মানে হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিডও থাকবে, প্রোটিনও থাকবে, এবং সে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন হবে। এই তিনটা লাইন মনে রাখতে হবে। কি কি, এটা দেখে নিউক্লিক অ্যাসিড থাকবে, এটা দেখে ক্যাপসিড থাকবে, এবং এরা হচ্ছে আমাদের সংক্রমণ ক্ষমতা সম্পন্ন। এই তিনটা পয়েন্ট মনে থাকতে হবে, এই তিনটা পয়েন্ট হচ্ছে আমাদের ভিরিয়ন, ঠিক আছে। দেন আসি ভিরিয়েটস, ভিরিয়েটস মানে কি, ভিরিয়েটস হচ্ছে একটু কম উন্নত, আবার বলতেছি, ভিরিয়েটস হচ্ছে একটু কম উন্নত। ভিরিয়েটস কি, ভিরিয়েটস হচ্ছে আমাদের সংক্রামক আরএনএ, ঠিক আছে। ভিরিয়েটস হচ্ছে আমাদের সংক্রামক আরএনএ, মানে এখানে প্রোটিন থাকবে না। এখানে কোনটা থাকবে না, ভাইরাসের দেহে তো প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড দুইটাই থাকে, তাই না। কিন্তু যারা হচ্ছে ভিরিয়েটস, হ্যাঁ, ভিরিয়েটস এর দেহে শুধুমাত্র আরএনএ থাকবে, ভিরিয়েটস এর দেহে শুধুমাত্র আরএনএ থাকবে, ঠিক আছে, শুধুমাত্র আরএনএ থাকবে, কোনো প্রোটিন থাকবে না। এই ধরনের অসম্পূর্ণ ভাইরাস, যেহেতু এখানে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড মানে আরএনএ আছে, প্রোটিন থাকার কথা ছিল, প্রোটিন নাই, সো এদের নাম হচ্ছে ভিরিয়েটস। সো ভিরিয়েটস কারা, যাদের দেহে শুধুমাত্র শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড থাকবে বা আরএনএ থাকবে, তাদেরকে আমরা বলতেছি ভিরিয়েটস, প্রোটিন থাকবে না। আচ্ছা, তারপর দেখি প্রিয়ন্স, প্রিয়ন্স দ্বারা মনে রাখবা এদের দেহে জাস্ট প্রোটিন থাকবে। হ্যাঁ, যাদের দেহে জাস্ট প্রোটিন থাকবে, যেসব ভাইরাসের দেহে শুধুমাত্র প্রোটিন থাকবে, কোনো নিউক্লিক অ্যাসিড থাকবে না, কোনো নিউক্লিক অ্যাসিড থাকবে না, কারণ আমরা তো জানি ভাইরাসের দেহে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন থাকে। সো শুধুমাত্র যদি নিউক্লিক অ্যাসিড বাদ দিয়ে শুধুমাত্র শুধুমাত্র প্রোটিন থাকে, তাহলে তাদেরকে বলা হয় প্রিয়ন্স। আচ্ছা, আহ প্রিয়ন্সের ফলে কি রোগ সৃষ্টি হয়, আমাদের ম্যাড কাউ রোগ। হ্যাঁ, প্রিয়ন্স দিয়ে, প্রিয়ন্স ভাইরাস দিয়ে আমাদের ম্যাড কাউ রোগ হয়, ঠিক আছে। ম্যাড কাউ রোগ মানে গরু 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 গরুর ম্যাড কাউ রোগ হয় প্রিয়ন্স দিয়ে। আচ্ছা, তাহলে কি স্যাটেলাইট আমরা দরকার নেই আমাদের পড়ার, সো আমরা আজকে এখানেই শেষ করব। সো ভিরিয়ন কি, ভিরিয়ন জিনিসটা হইতেছে আমাদের সম্পূর্ণ ভাইরাস, মানে এখানে যা থাকার কথা ছিল তা পুরোটাই থাকবে, নিউক্লিক অ্যাসিডও থাকবে, প্রোটিনও থাকবে, এরকম একটা সংক্রমণ ক্ষমতা সম্পন্ন সম্পূর্ণ আদর্শ ভাইরাসকে বলা হচ্ছে ভিরিয়ন। তারপর আসি ভিরিয়েটস এবং প্রিয়ন্স। হ্যাঁ, তারপর আমরা পড়বো হচ্ছে ভিরিয়েটস এবং প্রিয়ন্স। ভিরিয়েটস কি, শুধুমাত্র আরএনএ থাকবে, প্রোটিন থাকবে না, এদেরকে বলা হচ্ছে ভিরিয়েটস। আর প্রিয়ন্স কি, প্রিয়ন্স হচ্ছে শুধুমাত্র প্রোটিন থাকবে, পতে প্রিয়ন্স পতে প্রোটিন, এভাবে মনে রাখবা, পতে প্রিয়ন্স পতে প্রোটিন, কোনো নিউক্লিক অ্যাসিড থাকবে না, এদেরকে বলা হইতেছে প্রিয়ন্স। প্রিয়ন্সের মাধ্যমে কোন রোগ সৃষ্টি হয়, ম্যাড কাউ। আচ্ছা, এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? জি ভাইয়া।
আচ্ছা, বাকিদের কারো কোনো কোশ্চেন আছে? ওকে, কোয়েশ্চেন না থাকলে আমরা হচ্ছে আমাদের ক্লাসটা এখানে শেষ করব। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের ইনবক্সে আস্ক করো, ঠিক আছে? হুম, হুম।